এই আসো। আচ্ছা, এ পর্যন্ত পড়ছিলাম আমরা ধাতুর যোজনী বের করার নিয়ম, ইলেকট্রন বিন্যাস করে যে ইলেকট্রন পাওয়া যায় সেটাই ধাতুর যোজনী। আর অধাতুর যোজনী বের করার নিয়ম, অধাতুর উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করার পর বিজোড় ইলেকট্রন বের করা লাগছিল। আসো, এই যে এখানে প্রশ্ন, তোমাদের জন্য প্রশ্ন রাখছি। এখন এমসিকিউ জ্ঞানমূলক সবগুলাই পাশাপাশি প্র্যাকটিস করবো। আগে এই শীটে আমরা স্লাইডে রাখবো। এই প্রশ্নটা আসছে হলো তোমার, এটা একটা বোর্ড প্রশ্ন, রাজশাহী বোর্ড 2022-এ আসছে। হ্যালোজেন গ্রুপের মৌলগুলার যোজ্যতা ইলেকট্রন কয়টি? এটা প্রশ্ন আছে। হ্যালোজেন গ্রুপের, আসো, হ্যালোজেন গ্রুপ কোনটা বলো তো? হ্যালোজেন গ্রুপ হলো গ্রুপ 17। বলো তো কত? গ্রুপ 17। গ্রুপ 17 এর মৌলসমূহকে হ্যালোজেন বলা হয়, তাই না? এটা আমরা হলো চতুর্থ অধ্যায়ে পড়ছিলাম। তাহলে 17 এর মধ্যে আছে হলো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, টেনেসাইন। আচ্ছা, এখন ফ্লোরিন নিয়ে ইলেকট্রন বিন্যাস করো। তাহলে ফ্লোরিনের 9 এর ইলেকট্রন বিন্যাস করলে আসে 1s2, 2s2, 2p5। এটা হলো তার সর্বশেষ শক্তি স্তর। এনে বলছে যোজ্যতা ইলেকট্রন কত? যোজ্যতা ইলেকট্রন কাকে বলা হয়? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর তার সর্বশেষ শক্তি স্তরে মোট যতগুলো ইলেকট্রন থাকে সেটাই তার যোজ্যতা ইলেকট্রন। তাহলে ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে দেখো ইলেকট্রন আছে 2 আর 5, যোগ করলে কত হয়? 7। তাহলে এই যে অ্যান্সার হলো খতে 7টা ইলেকট্রন আছে। একটার ইলেকট্রন বিন্যাস করলেই হবো, কেন বলো তো? কারণ আমরা হচ্ছে পর্যায় সারণীতে করে আসছিলাম, একই গ্রুপ, যখন একই গ্রুপ থাকে যে উপর থেকে নিচের দিকে আমরা গ্রুপ কাউন্ট করি। এই যে এখানে যদি আমরা এটা দেখি, এটা দেখো, এই যে এটা হলো তোমার হ্যালোজেন, এই যে হ্যালোজেন্স, এই হ্যালোজেনে তোমার যে মৌলগুলো আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, টেনেসাইন, তো এই সবার ইলেকট্রন বিন্যাস একই গ্রুপে থাকার অর্থ কি? তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস একই হওয়া, তাই না? গ্রুপ সংখ্যা কিভাবে বের করে? সর্বশেষ শক্তি স্তরের, না, সর্বশেষ শক্তি স্তর হলো পর্যায়, আর সর্বশেষ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা হলো তার গ্রুপ নির্দেশ করে, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে কারো সাথে 10 যোগ করা লাগে, তাই না? আচ্ছা, মানে এটা হলো এই যে এরকম, মনে হয় ভুলে গেছো। যেমন ধরো আমরা যদি এরকম বলি, এদিকে তাকাও, ইলেকট্রন বিন্যাস করার পরে যদি এস আর পি থাকে, তাহলে এস পি তার সাথে কত যোগ করা লাগে? 10। তাহলে যোগ করলে এস এর মধ্যে আছে কয়টা? 2টা। পির মধ্যে কয়টা আছে? 5টা। তাহলে 2, 5 আর তার সাথে 10 যোগ করলে হয় 17। তার মানে 17 নম্বর গ্রুপের মৌল। তাহলে 17 নম্বর গ্রুপের টোটাল ইলেকট্রন সংখ্যা যেটা, সেটারে বলে যোজ্যতা ইলেকট্রন। এই প্রশ্নটা বুঝছো? পারবা না? তাহলে একটা প্রশ্ন খাতায় বের করো তো দেখি। গ্রুপ 18 এর মৌলগুলার যোজ্যতা ইলেকট্রন কত হবে? বের করো দেখি। গ্রুপ 18 এর মৌলগুলার যোজ্যতা ইলেকট্রন কত হবে? হ্যাঁ, 8। একজনে বলে ফেলছে, তাই না? গ্রুপ 18-তে কি আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনান, রেডন, এইগুলা, এই সবগুলার ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, তাই না? শুধুমাত্র ওর ক্ষেত্রে থাকে না, ও ব্যতিক্রম। তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 1s2। তাহলে বলো তো হিলিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? হিলিয়ামের শক্তি স্তর 1টা, তাহলে হিলিয়ামের এখানে 2 হবে, আর বাকি সবারই 8টা করে থাকবে। তাহলে একটু ব্যতিক্রম আছে এখানে, তাই না? আচ্ছা, প্রশ্নটা কি তাহলে বুঝছো? গত ক্লাসে তো আসো নাই, গত ক্লাসে আমরা নতুন অধ্যায় শুরু করছি। এখন আসছে কোনটা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এটা হলো বরিশাল বোর্ড 2022 সালে আসছে। আচ্ছা, তোমরা হোমওয়ার্ক ছিল উত্তেজিত ইলেকট্রন বিন্যাস, হোমওয়ার্কটা একটু দেখাও তো, নাহলে আজকে একটু ডাস্টার দিয়ে পিটাই। হ্যাঁ, কোশ্চেনের অ্যান্সার অবশ্যই দেবো, হোমওয়ার্কসটা আগে দেখাও। হোমওয়ার্ক বের করো, আমি সামনে এসে দেখতেছি। না, উত্তেজিত থেকে যোজ্যতা ইলেকট্রন বা যোজন ইলেকট্রন মেইনটা থেকে। হ্যাঁ,
দেখি হোমওয়ার্ক, তোমাদের হোমওয়ার্ক কই? ক্লোরিনের একটাই করছে, আরো করা যাইতো কিন্তু করার দরকার নাই, ওটা হলো চতুর্ভাগের ক্ষেত্রে। আচ্ছা দাঁড়াও আগে শেষ করি। আচ্ছা কেন করো নাই কেন? এখন যদি তোমাদের একটা উত্তেজিত ইলেকট্রন তোমরা জীবনেও করতে পারবা না, কারণ তোমরা বাসায় খাতাই খোলো নাই। চ্যালেঞ্জ করে বলতে পারি করোই নাই। মানে সিটের টাকা বাকি আছে কার কাছে? দাও তো টাকাটা, সিটের টাকাটা দাও। আলসামি দিছিলা? আরাফ কয়টা সিটের টাকা বাকি রয়েছে? দিও। হ্যাঁ তোমাদের হোমওয়ার্ক দেখি। ধাতুর ক্ষেত্রে উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করতে হবে না, তাই না? শুধু অধাতুর মনে আছে তো? সালফারের হলো 200। দেখি তোমারটা না করলে হবো। এই যে এরো চিহ্ন, এটা হাইফেন না, এটা কার? এটা আচ্ছা উত্তেজিত কই? উত্তেজিত করো নাই? উত্তেজিত মেন ছিল। উত্তেজিত পারো কি? সালমা পারো? প্রবলেম হয়? আচ্ছা আচ্ছা গুড। তুমি প্রশ্ন করছো না তুমি করছো? তুমিও করছো, থ্যাংক ইউ, আমরা দেখতেছি। আচ্ছা দেখো, আচ্ছা বোর্ডে তাকাও একটু। যোজনীর আসলে অনেকগুলা সংজ্ঞা আছে। যোজনীর আরেকটা সংজ্ঞা হইলো, একজনের প্রশ্ন করছে হিলিয়ামের যোজনী 0 হয় কেন? এই যে এই প্রশ্নের উত্তর এখানে আছে। বলছে অনুগঠনকালে মৌলের একটি পরমাণুর সাথে অপর পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতাকে তার যোজনী বা যোজ্যতা বলা হয়। এখন গ্রুপ 18তে যে মৌলগুলো আছে না, হিলিয়াম, নিয়ন, হিলিয়াম থেকে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা সবাই হচ্ছে এরা কারোর সাথে যুক্তই হয় না, অর্থাৎ এরা ইলেকট্রন আদান প্রদানই ঘটায় না। এই ক্ষেত্রে হিলিয়ামের যোজনী যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে তোমার 1s2, মানে যেহেতু সে বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, তার যোজনী হবে এখানে হলো 0। এটা গেল হিলিয়ামের ক্ষেত্রে। হিলিয়ামের নিচে কার অবস্থান? নিয়ন না? দেখো দেখলে তো তাই হয়। নিয়ন, নিয়ন হলো 10, এর ইলেকট্রন বিন্যাস করি এই 1s2, 2s2, 2p6, এটা হলো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন এটারে ধরো উত্তেজিত করি, নিয়ন 10, ধরো আমি কথা হয় না কিন্তু তাও আমি করলাম জোর করে, 1s2, 2s2, 2px, 2py, 2pz, এখানে ইলেকট্রন কয়টা আছে? 6টা। 1 1 1, আবার প্রথম থেকে দিলে কয়টা করে হয়? 2টা করে। তাহলে সর্বশেষ শক্তি স্তরে দেখো তো সবগুলা জোড়া অবস্থায় আছে না? বিজোর কোনো ইলেকট্রন আছে? তাহলে বিজোর ইলেকট্রন সংখ্যা, বিজোর ই সংখ্যা হলো এখানে ইজ ইকুয়াল টু 0, তাই এর যোজনীয় হলো 0। বুঝছো? শুধুমাত্র অর ব্যাখ্যাটার ক্ষেত্রে হলো এরকম। অরটারও যদি আমরা দেখাই তাহলে হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়াম 2 এর ইলেকট্রন বিন্যাস করলে 1s, একটা ঢুকলো আর একটা ঢুকলো, এখানেও কি কোনো বিজোড় ইলেকট্রন আছে? নাই। তার মানে এটা হচ্ছে তোমার এটারও 0। তাহলে বিজোড় ইলেকট্রন না থাকলে সেটা কি 0 হয়ে যায়। বুঝছো তো নাকি? ভাষা তো ওই যে বিজোড় উত্তেজিত ইলেকট্রন বিন্যাস হিলিয়াম আসলে হিলিয়ামের ক্ষেত্রেও লিখবা, আর যদি হচ্ছে বাকিগুলো আসে ওগুলার ইলেকট্রন বিন্যাস করবা কইরা,
তারপর বলবা যে এদের তো সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন নাই, তাই এটা হলো মানে সরি বিজোড় ইলেকট্রন সংখ্যা 0, তাই এর যোজনী 0। আচ্ছা, এবারের প্রশ্ন আমাদের এটা ছিল, তাই না? নিচের কোনটা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে? আচ্ছা, শীটের মধ্যে আমরা পড়ে আসছি এটার আরেক নাম হলো যোজনী, তাই না? আচ্ছা, যোজনী। এখন ক্যালসিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু, আয়রন ধাতু, জিঙ্ক ধাতু, সবগুলাই ধাতু। আয়রনের আরেক নাম হলো ফেরাম, ল্যাটিন নাম হলো ফেরাম, ফ্রাম থেকে আম আসছে। এখন কথা হইলো যদি অপশনটা এমন হইতো, ধরো আমরা নিলাম হচ্ছে হাইড্রোজেন, ক নাম্বার অপশনে নিলাম হচ্ছে ধরো ব্রোন নিলাম, গ নাম্বার অপশনে নিলাম হচ্ছে ধরো হলো ফ্লোরিন নিলাম, ঘ নাম্বার অপশনে নিলাম হচ্ছে লিথিয়াম নিলাম। তাহলে উপরের যে প্রশ্ন আছে ওই প্রশ্নে সবগুলা ধাতু, আর নিচের প্রশ্নগুলাই কি সবগুলো অধাতু, তাই না? মানে সবগুলো অধাতু না, এটা হলো লিথিয়াম হলো ধাতু, বাকিগুলো হলো অধাতু। প্রশ্ন আসছে পরিবর্তনশীল যোজনী, যদি এরকম প্রশ্ন আসে অধাতুর ক্ষেত্রে, তাহলে উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করার পরে যদি দেখি সর্বশেষ শক্তি স্তরে ফাঁকা অরবিটাল থাকে, তাহলে তার হলো পরিবর্তনশীল যোজনী দেখানোর পসিবিলিটি আছে। আর যদি ফাঁকা অরবিটাল না থাকে তাহলে পরিবর্তনশীল যোজনী দেখানোর পসিবিলিটি নাই বা সে দেখাইতে পারে না। উদাহরণ দেই, যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে 1s1, ও কি আরো কোনো ফাঁকা অরবিটাল বা কোনো ইলেকট্রন আছে? ও পরিবর্তনশীল, ওর যোজনী একটাই, সেটা হলো 1। এবার আসো ব্রোন, ব্রোন 5, এর ইলেকট্রন বিন্যাস করো 1s2, 2s কত বলো তো 2, এই হলো তোমার 2p1। এইটারে যদি উত্তেজিত করো ব্রোনকে, তাহলে তুমি পাবা হচ্ছে গত ক্লাসে যেটা দেখছো, যারা উত্তেজিত ইলেকট্রন বিন্যাস বাসায় প্র্যাকটিস করো নাই, আমি শিওর তারা ভালো রেজাল্ট করতে পারবা না এই যোজনী টাইপের কিছুতে, পারবাই না। আমি তো তোমার খাওয়াই দিতে পারবো না, আমি নিয়ম দেখিয়ে দিছি, বাসায় তোমার নিজেরই লাইখা প্র্যাকটিস করা উচিত ছিল। আমি জানি যেমন ওরে দিলেও পারবে না, যারা যারা উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করে নাই ওরা পারবেন না। এটা চোখ দিয়ে দেখার জিনিস না, এটা হলো খাতায় লেখা করার জিনিস, ঠিক আছে? এখন ওদের দিলে অনেকবার কাটবো, ওরা মনে মনে কনফিডেন্ট যে আমরা পারবো, পারবে না, কারণ এটা বাসায় জানলে হ্যাঁ পারবা না তুমি, ওগুলা বলে লাভ নাই। তাহলে 1s ধরো এখানে আমরা এটার ভাঙলাম 2px, 2py, 2pz, তাহলে এখানে একটা আছে না, কথা বল না কেন, এইখানে একটা দিয়ে দিলাম, এইখান থেকে একটা এই যে এই জায়গায় আসলো। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি যে সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন কত 3, তাহলে এর যোজনী হলো 3। হ্যাঁ আচ্ছা, এটা তো অত জরুরি বিষয় না। আচ্ছা দেখো, তাহলে আমরা যে জিনিসটা শিখছি সেটা হলো যে শীটের মধ্যে আমরা উত্তেজিত ইলেকট্রন বিন্যাসের নিয়মে দেখছিলাম, এই যে এখানে লেখা আছে, এই যে এটা এখানে একটা কথা লেখা আছে যে কোন মৌলের উত্তেজিত ইলেকট্রন বিন্যাস ততক্ষণ পর্যন্ত করা যাবে যতক্ষণ পর্যন্ত জোড়া ইলেকট্রন এবং ফাঁকা অরবিটাল দুটো একসাথে থাকবে। তো এইখানে যেটা হয়েছে, এই জায়গায় আমরা দেখি যে প্রশ্ন সলভ করতেছিলাম, এই যে এটার মধ্যে দেখো ফাঁকা অরবিটাল আছে, কিন্তু সামনে কি এটার ভিতরে আর কোনো জোড়া অরবিটাল আছে, জোড়া ইলেকট্রন আছে? নাই। সুতরাং এটা আরো কি কোনো যোজনী দেখাইতে পারবে? মানে একটা যোজনী দেখায়, তার মানে সে পরিবর্তন আর করতে পারে না। তাহলে এটা অ্যান্সার না, এটাও অ্যান্সার না। এবার আসো ফ্লোরিন নিলাম, তাহলে ফ্লোরিন 9, 1s2, 2s2, 2p5, তাহলে ফ্লোরিনকে যদি উত্তেজিত করি তাহলে আমরা এখানে পাই 1s2। আমাদের উত্তেজিত করার মূল নিয়ম হলো শুধুমাত্র সর্বশেষ শক্তি স্তর নিয়ে কাজ করতে হয়। এই যে আমাদের শীটে এখানে লেখা আছে, উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করার জন্য শুধুমাত্র স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস আগে করা লাগে, করলাম, এটা করলাম, তারপর লেখছি উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করার সময় শুধুমাত্র যোজ্যতা স্তর নিয়ে কাজ করতে হয়। তাই এই যে এখানে যোজ্যতা স্তর নিয়ে কাজ করব, এর জন্য আমি এই যে এখানে একটু বক্স দিয়ে নিলাম। তারপরে রুলে এখানে বলছে যে হলো উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করার সময় যোজ্যতা স্তরে যদি কোনো ফাঁকা অরবিটাল থাকে তাহলে ফাঁকা অরবিটাল লেখো। এখন এইটার কি ফাঁকা অরবিটাল আছে? যেটা করতেছিলাম ফাঁকা অরবিটাল 2s 2p 2d হবে নাই, আর
হবে এটা? তাহলে এটার উত্তেজিত আরো কিছু করার দরকার আছে? কথা বলো না কেন? দরকারই নাই। তো তারপরে যদি করি 2s2 2px 2py 2pz, তাহলে এখানে পাঁচটার মধ্যে 1 1 1 আবার প্রথম থেকে, তার মানে এটা 2 2 এই যে এটা আরো আরো যোজনী চেঞ্জ দেখাতে পারবে। এই জোড়াগুলাও ভাঙতে চায়, ওরাও বলে যে আমাদের ভেঙে ফেলেন, কিন্তু ওই পাশে তো আসলে স্পেস নাই, ফাঁকা অরবিটাল নাই, সুতরাং এটাও আর পরিবর্তনশীল যোজনী দেখাবে না। তাহলে দেখো সবগুলা তোমার কি হয়েছে, পরিবর্তনশীল না? তো আমি আসলে এখানে যেটা নিয়েছিলাম এটা একটা ধাতু নিয়েছিলাম, বাদ দিয়ে আমরা চেঞ্জ করলাম। অপশনে ধরো ছিল ফসফরাস, তাহলে ফসফরাস কি পারবে? এখন ফসফরাস একটা অধাতু। যেমন ধরো ও বললো দেখতে হবে, যারা করে ইউজ টু তারা দেখার সাথে সাথেই বলবো হ্যাঁ হবে। তাহলে এই জন্য বাসায় করা লাগছাল, অন্তত পক্ষে নিচে যে স্টার চিহ্ন দিছিলাম ওই কটা করা খুব দরকার ছিল না সান? খুবই দরকার ছিল, এটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল। কেন যে করো নাই আল্লাহ ভালো জানে, জানি না। এভাবে আগাইতে থাকলে ধরো আমরা আসলে ভালো রেজাল্ট করতে পারবো না, তোমরাও করতে পারবে না। তাই ফসফরাসেরটা যদি করি, ফসফরাস 15, এর ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2 2s2 2p6, এই হলো 3s2 3p5। তাহলে এই যে দেখো এখানে 3d আছে, তার মানে এটা কি পরিবর্তনশীল যোজনী দেখাবে। কেন দেখাবে? কারণ সর্বশেষ শক্তি স্তরে যে ফাঁকা ফাঁকা ইলেকট্রন আছে এবং জোড়াও আছে। তাহলে ফসফরাস উত্তেজিত করি, স্টার মার্ক দিলাম 1, এই যে এরকম। তাহলে এটুকুর তো কোনো চেঞ্জ নাই, এটুকুর চেঞ্জ আছে? তাহলে আমি ধরো এটাই নাই জেনে দাঁড় করাইলাম। বাকি এখন এইটা, তাহলে এই জায়গায় আসবে 3s2 3p এই জায়গায় x 3p এই জায়গায় y 3pz, আর হলো 3d 0। তাহলে এই পাঁচটার মধ্যে হলো 2 1 2 2 1, তাহলে এটার আরো ভুল হয়েছে রে, এটা তো ভুল হয়েছে। ফসফরাস এনে তো এনে 5 হবো না, কত হবো? ভুল হয়েছে, এটা 5 না, এখানে 3 হবে, আমাদের ভুল হয়েছে, সরি ফর মিস্টেক, এখানে 3 হবে, তাই না? কারণ হলো আচ্ছা, কারণ হলো এই জায়গায় হচ্ছে তোমার এই যে এই পর্যন্ত 10 2 12 আর 3 15। আচ্ছা, এই যে এইবার হবে, তাহলে আমার ওটা একটু ভুল হয়েছিল, এটা বাদ, এটা বাদ। এবার দেখো, এবার মিলাও, তাহলে এখানে 3টা আছে, এই যে 1 2 3, তাহলে সর্বশেষ শক্তি স্তর হলো এইটুকু। এইবার অর্ধজনী প্রথম অবস্থায় 3, কিন্তু দেখো সামনে জোড়াও আছে, আবার শেষে ফাঁকা অরবিটালও আছে। এখন তারে আরেকবার উত্তেজিত করা যাবে? যাবে না? তাহলে আমি এবার ফসফরাসের মাথায় স্টার মার্ক দিলাম 15। তাহলে এইটুকু যা আছে তাই আমি এইটুকু নামিয়ে নিয়ে আসি, কপি করে পেস্ট করলাম। এবার এইটুকুর মধ্যে হবে 3s1, আর এখানে হবে 3dxy1। ওই পাশে আরো আছে না ফাঁকা? আচ্ছা, মাঝখানে হলো 3px1 3py1 3pz1। এই পাশে কিন্তু আরো কয়টা আছে বলো তো? 4টা আছে, x y y z z x x স্কয়ার মাইনাস y স্কয়ার এন্ড z স্কয়ার। তো এই পাশের গুলা থাকলেও সামনে আমার কি নাই? জোড়া ইলেকট্রন নাই। তাহলে এটা শেষ, আর করা পসিবল না। এখানে যোজনী হলো 5, তাহলে এখানে অ্যান্সার হবে ঘ। বুঝছো কি? তাহলে ওয়া ধাতুর ক্ষেত্রে কে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করবে আর কে করবে না, সেটা ডিপেন্ড অন ফাঁকা অরবিটাল। কি অরবিটাল? পারবা না ইনশাল্লাহ? আচ্ছা, মন থাকবে? এটুকু কথা জানি মনে থাকে। কিন্তু এই প্রশ্নের উত্তরটা কিভাবে হবে? এগুলা তো অধাতু দিয়ে বুঝাইলাম অপশনে, কিন্তু ওটার অপশনে সবগুলার মধ্যে আছে হলো তোমার ধাতু। কি আছে? তাহলে ধাতুর ক্ষেত্রে অ্যান্সার মেক করা লাগবে একটু অন্যভাবে। সেটা কিভাবে আমরা এটা দেখব। তো যদি ইলেকট্রন বিন্যাস করো, ক্যালসিয়াম 20 ইজ ইকুয়াল টু 1s2 2s2 2p6 3s2 3p6 3d, এই হলো 4s, এই জায়গায় 2 0, অর্থাৎ এই পর্যন্ত হলো তোমার কত? 18, আর 2 20, আর এটার মধ্যে 0, এটা হলো ক অপশন। এবার আসে হলো খ অপশন, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম 13, এইটারে যদি তুমি নর্মালি করি 1s2 2s2 2p6, এই হলো 3s2 3p1। তারপরে আসতেছে হলো আয়রন, গ আয়রন 26 1s2 2s2 2p6, এই হলো তোমার 3s2 3p6 3d 4s। এই পর্যন্ত কত বলো তো? 18।
2 2 4 10 12 6 18, তারপরে এখানে যাবে না, হাতে আরো কত আছে 6, এখানে দিলাম। এগুলাই তো সমস্যা নাই, সমস্যা আছে? আচ্ছা দেখো, তারপরে আসতেছে জিঙ্ক, গ। আচ্ছা, তাহলে হলো Z10, Z10 কত 30 ইজ ইকুয়াল টু 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s, এখানে 2 দিলাম, এ পর্যন্ত 18 আর 2 20, এখানে 10, এই হলো 30। এখন এই জায়গায় একটা মৌলের মধ্যে ডি অরবিটাল সম্পূর্ণরূপে পূর্ণ না, সেটা হলো এই যে এইটা অ্যান্সার হলো এইটা, এটাই অ্যান্সার। এন্ড কিভাবে হলো এটা নিয়ম শিখবা। যদি কোনো মৌলের, খাতার মধ্যে এটা লেখো রুল, যদি কোনো ধাতুর ডি অরবিটাল শেষ ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা অপূর্ণ থাকে তাহলে সেটিকে অবস্থান্তর মৌল বলা হয়, অবস্থান্তর মৌল বলে। আচ্ছা আচ্ছা, ট্রানজিশন মৌল, আমি অবস্থান্তর মানে কি বুঝাইতেছি, সমস্যা নাই। তাহলে দেখো অপূর্ণ মানে কি বলতো, একদম 10 দ্বারা পূর্ণ থাকা। আর অবস্থান্তর মৌল লাস্টের পয়েন্ট, আর অবস্থান্তর মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। অর্থাৎ যাদের যে সকল ধাতুর যদি কোনো ধাতুর বা ধাতব, আচ্ছা এখানে আমি শুধু ধাতু লিখছি না, হ্যাঁ আরেকটা লিখতে পারি আমরা ধাতু বা ধাতব আয়ন এর শেষ ডি অরবিটালটি ইলেকট্রন দ্বারা অপূর্ণ থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অবস্থান্তর মৌল। তাহলে এখানে কোনটা অবস্থান্তর মৌল? এটা ধাতু, কিন্তু এটা কি অবস্থান্তর? মানে এটা, আচ্ছা সবার লেখা হোক, তারপরে বলতেছি। রাফির কি হয়েছে তুমি জানো? কালকে সকালে দেখলাম একলাই হাঁটতে হাঁটতে আসতেছে 2টা মেয়ের সাথে, মানে সকালে প্রাইভেট পড়ে মেয়েদের সাথে নাকি, না মানে ও ছোট ছোট বাচ্চা মেয়ে, মানে বাচ্চা বাবুদের সাথে। বাবু বলতে ওই যে ও যে ইংরেজি পড়ে, ও তুমি ওই ইংরেজি পড়ো? ছেড়ে দিচ্ছে, ঠিক আছে তাহলে। আচ্ছা দেখো, বা অন্য কেউ হইতে পারে। আচ্ছা বোর্ডে তাকাও, এটা কিন্তু আসলে যে আলোচনাটুকু করলাম এটা 4র্থ অধ্যায়ের পড়া। অবস্থান্তর মৌল বলতে কি বুঝো? এন্ড স্টুডেন্ট, এই জায়গায় যে একটা কথা লিখছি, দেখো এখানে লেখা আছে অপূর্ণ। অপূর্ণ বলতে আসলে কি বোঝায় এই জিনিসটা? এখন দেখো এটা কি পূর্ণ হয়েছে বলো? মানে এটার মধ্যে ইলেকট্রনই নাই, সুতরাং এটা অপূর্ণ কথার মধ্যে যায় না। আর এখানে তো ডি নাই, এখানে কি ডি আছে? নাই। তাহলে এটা অবস্থান্তর মৌল না, এটা অবস্থান্তর মৌল না। আচ্ছা, এখন অ্যান্সার এই দুজনের মধ্যে থাকতে পারে। এইখানে এই যে এটা দেখো, এটা অপূর্ণ, কিন্তু এটার মধ্যে একদম ফুল, এটা ফুল হয়ে রয়েছে, তার মানে অ্যান্সার হলো গরু। বুঝছো কি? এখন বলতে পারো স্যার এগুলা কোন মৌল, বলতে পারো না?
এগুলো হলো এই যে এখানে আমরা যদি পিরিয়ডিক টেবলে তাকাই তাহলে আমরা দেখবো এখানে তাকাও, এই যে 21 নাম্বার মৌল আছে না, এই 21 থেকে জিঙ্ক, এইখানে এদের সবারই ডি অরবিটালে ইলেকট্রন আছে। অর্থাৎ ওর হলো ডি অরবিটালে থাকবে একটা ইলেকট্রন, ওর থাকবে ডিতে দুইটা, ওর থাকবে তিনটা, ওর চারটা হওয়ার কথা কিন্তু 5 হবো, ওর ক্ষেত্রে 5টাই হবো, ওর ক্ষেত্রে ডিতে 6টা, ওর ক্ষেত্রে 7টা, ওর ক্ষেত্রে 8টা, ওর ক্ষেত্রে ডিতে হবো 9টা হওয়ার কথা কিন্তু 10টা হবো। তাহলে এই জন্য এই 10 বাদ, তার মানে D1 থেকে D8 পর্যন্ত যতগুলা মৌল আছে সবগুলা হলো অবস্থান্তর মৌল। সবগুলো কি মৌল? আর ওরা সবাই হলো পরিবর্তনশীল যোজনী দেখাবে। ফর এক্সাম্পল আমরা এইভাবে বলতে পারি যে এখানে ওর যোজনী হবে হলো 2 আর হবে হলো 3। কিভাবে? এই যে আয়রন যে লিখছি না, ওর সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে বলো তো? আসলে বন্ধন গঠনের সময় ও এই 2টা ইলেকট্রন ফার্স্টলি ছেড়ে দেয়। তাহলে যখন যে কটা ইলেকট্রন ত্যাগ করে ধাতু ওইটা তার যোজনী, তো ধাতু 2টা ইলেকট্রন ত্যাগ করে আয়রন, তাই তার যোজনী 2। পরবর্তীতে এই ডি অরবিটাল আরো বেশি সুস্থিত হওয়ার জন্য D5 হয়, তাহলে আরো কয়টা ছাড়া লাগবে? একটা। তাহলে আগে তো এমনি 2টা ছাড়ছে, তারপরে আরো একটা ছাড়লো, তাহলে ওই অবস্থায় তার যোজনী হয় 3। এজন্য প্রথম অবস্থায় 2 আর তারপরের অবস্থায় 3, এজন্য আয়রনের যোজনী হলো 2 3 হয়। বুঝছো? কথা বলো না কেন? এখন এই যে এই জায়গায় লিখছি ধাতব আয়ন, ধাতব আয়ন বলতে এখন যেমন ধরো আমরা নিলাম হচ্ছে, আমরা ধরো নিলাম কপার, কপার 29, এর ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, এই জায়গায় 2 এই জায়গায় 9 হওয়ার কথা, তাই না? কিন্তু ওদিকে স্থিতিশীল হওয়ার জন্য সেটাকে কি করতে হয়? ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে হয়। তাই এই 9 বাদ আমরা এই জায়গায় 2 থেকে একটা নেব, অর্থাৎ এখানে গেলে হলো 10 হয়, তাহলে তখন এখানে কত থাকে? 1। এই অবস্থায় কি অর্ধপূর্ণ, সরি অপূর্ণ? আচ্ছা, অপূর্ণ বলতে বোঝায় D1 থেকে D9 এর মধ্যে থাকলে এটার অপূর্ণ বলে, কিন্তু ডির মধ্যে 10 হলে তো সেটা পূর্ণ হয়ে যায়, ফুল হয়ে যায়। তাহলে সেই হিসেবে এটা ফুল। এটা কি অবস্থান্তর মৌল? এটা অবস্থান্তর মৌল না। তাহলে অবস্থান্তর কখন হবে? দেখো কখন হয়। প্রথমে সে একটা ইলেকট্রন ছাড়লো, এই যে এটা ছাইড়া দিল, ছাইড়া দিলে ওর কয়টা থাকে? 10টা থাকে না? যখন একটা ইলেকট্রন ছাড়ে তখন কপারের মাথায় হয় একটা প্লাস, কপার পরবর্তীতে ডি থেকে আর একটা ইলেকট্রন ছাড়লে তখন 3 দিতে হয় 9টা। যখন 9টা হয় তখন কি সেটা পূর্ণ না অপূর্ণ? তখন কপারের মাথায় আগে থেকে একটা প্লাস ছিল আর একটা প্লাস হলো, তার মানে কপার 2 প্লাসের ক্ষেত্রে ডিতে আমি দেখলাম 9টা ইলেকট্রন থাকে, তার মানে কপার 2 প্লাস অবস্থান্তর মৌল, কিন্তু কপার প্লাস এবং কপার এই দুজনে একজন অবস্থান্তর মৌল না। এটা 2 মার্কের জন্য আসবে, টেনশন নাই, এমনি একটা আলোচনা দিয়ে রাখলাম। তোমরা এটুকু বুঝছো নাকি তাই বলো? একটু জটিল হইলেও মানে একটু চেষ্টা করলে বোঝা সম্ভব। সেটা গেল। পরের প্রশ্ন, এই প্রশ্ন, কোন মৌলগুলো কোন মৌল কোন জোরে কোন মৌল জোরে পরিবর্তনশীল যোজনী আছে? গেস করো তো কোন জোরের মধ্যে আছে? জোড়া 2 জনের মধ্যেই না লাগবো। এখন ধাতু যখন আসবো, তোমরা কোন ক্লাসে পড়ো? 10-এ 9-এ? তোমাদের অত জটিলতা আসবো না। ধাতু শুধুমাত্র এই স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্কের মধ্যে যদি কোনো ধাতু থাকে তাহলে এরা সবাই পরিবর্তনশীল যোজনী পরিদর্শন করবে, অন্য ধাতুগুলা করবে না। যেমন ওদের সবার হলো 2, ওদের সবার 1, এরা করবে না। তাহলে তুমি সেটাই খেয়াল রাখবা যে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে, বিরিয়ানি মোগলাই কাবাব সবাই বাটিতে রাখো। এই কয়টার বাইরে যে কয়টা ধাতু আছে এরা হলো এই জায়গায় কি দেখাবে? পরিবর্তনশীল যোজনী দেখাবে। কি দেখাবে? এটা একটা কমন সেন্স, কিন্তু সবাই না। আবার যেমন এই যে জিঙ্ক দেখাবে না, কপার দেখাবে না, কপার প্লাস প্লাস বা কপার 2 প্লাস দেখাবে। তাহলে এখানে এই যে ম্যাগনেসিয়াম আছে, তার মানে এটা বাদ, তাই না? এখানে যে অ্যালুমিনিয়াম আছে বাদ, এখানে তোমার হচ্ছে হলো এই যে টিন আছে, কিন্তু এটা কি ফ্লোরিন? এটা ধাতু না। কথা বল না কেন? সরি, অধাতু না, এটা অধাতু, তাহলে এটাও বাদ। অ্যান্সার এইটা, না বুঝলেও এটা এখন কিভাবে? এই যে দেখো, হ্যাঁ 3টা বাদ গেছে, তাহলে আর একটা অপশন এই যে আয়রন, আয়রন এই গ্রুপে, আর একটা হলো এই যে মার্কারি, এই যে জায়গায় আছে মার্কারি।
তাহলে মার্কারি, তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত এটার বলা হয় ডি ব্লক মৌল বা অবস্থান্তর মৌল। বুঝছো কি? একটু জটিল লাগলেও সমস্যা নাই, এক সময় প্র্যাকটিস করতে করতে হয়ে যাব। এই প্রশ্নটা দেখো, ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত? ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন বের করো তো দেখি। আমি জানি তুমি কি করবা, ক্লোরিনটা আর উত্তেজিত করবা নাকি? আচ্ছা, ওটার উত্তর আমি এখনই দেবো, তোমরা এটা করো। আর হলো 109 নাম্বার নৈর্ব্যতিকটা করবা। কত আসছে? যোজ্যতা ইলেকট্রন হলো 7, তাই না? যদি খালি যোজ্যতা বলতো তাহলে উত্তেজিত করা লাগতো। আর 109 নম্বরের অ্যান্সার কোনটা হবে? গত ক্লাসে আসো নাই কেন? গত ক্লাসে আমরা এগুলা বেসিক পড়াইছি ওদের, আজকে প্রশ্ন সলভ করতেছি। গত ক্লাসে ছিল জানো না? হ্যাঁ, কই গেছিলা? শুক্রবার কি? আমি একটু জোরে কও। ও আচ্ছা আচ্ছা, ক্লাস রেগুলার না করলে পড়া বোঝা যাবো না, কারণ রসায়ন পদার্থের একটা ফ্লো আছে, একটা ক্লাসের সাথে আর একটা ক্লাস লিঙ্কটা কানেক্টেড। কি অ্যান্সার বের করছো? ও আচ্ছা, গুড। আচ্ছা, ধাতুর ক্ষেত্রে তো আমরা বলছিলাম সর্বশেষ শক্তি স্তরে যে কটা ইলেকট্রন থাকে সেটাই তার যোজনী, তাই বলছিলাম না? কথা বল না কেন বাবুরা? এইদিকে এটা হলো, যেমন ধরো এই যে ক্যালসিয়াম 20 ইজ ইকুয়াল টু এরকম 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s, এই জায়গায় 2, এই জায়গায় 0। আবার জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক 30 is equal to 1s2 2s2 2p6 3s2 3p6, তোমাদের ক্ষেত্রে তাই হবো 4s2 এখানে 3d10। কিসের কথা কও? তোমার কথা আমি ইদানিং কোনো মিল পাচ্ছি না। গত ক্লাসেও তুমি একটা কথা বলছো, তাইলে এগুলা কষ্ট করে পড়ে লাভ কি? আসসালামু আলাইকুম। গত ক্লাসে বলছো যে এগুলা মুখস্থ করবো, ধরে থাপড়ানোর সাথে সাথে থাপড়ান লাগছাল। এই ধরনের কথা একজন বিয়নের স্টুডেন্ট বলে শুনে মাথা নষ্ট হয়ে যায়। মুখস্থ করবা কেন? বোঝার চেষ্টা করো, লজিক দিয়ে থিঙ্ক করো। সায়েন্স বোঝো নাই, কেমিস্ট্রির মতো আর ফিজিক্স তুমি মুখস্থ করবা? এটা গর্ধব গাধা যারা, তারা এগুলা বলবে। না, এটা স্বামীর গত ক্লাসের কথা শুনে আমার খুব রাগ হচ্ছিল। স্বামী ইদানিং এই ধরনের কথা কি কয় না কয়, মাথা ঠিক আছে এই কয়টা মুখস্থ করবে। পাগল মানে যেগুলা বলে। আর তুমি মুখস্থ করে মনে থাকবে? স্কুলে মুখস্থ করে মন বলবো না বলবো কিসের জন্য তাহলে এই জায়গায় আসলো? তোমরা শিখলে করো এগুলা, স্কুলের পড়া নিয়ে এইখানে বিষাইতেছে পড়া। শীতের মধ্যে তো একটা চার্ট দিয়ে রাখছি, দেখো। আচ্ছা, গত ক্লাসে স্লাইড বানানো ছিল না, অরবিটাল নিয়ে একটু আজকে ক্লাস দেবো। তোমরা যে এই চার্টটা একটু পড়ো, আমি একটু কথা বলে আসতেছি। এই যে এটা একটু দেখো তো, শীতের মধ্যে বের করো সক্রিয় সূত্র শুনুন একটু দেখো।
আমি ওই দিনও রাগ করছি, আজকে আবারও বলি ঘটনাটা বলি, শোনো। এখানে যে আসে না অর্ণব, অর্ণব যদি বলে যে আমি মুখস্থ করবো, না নাই, কারণ ও অত প্রেশার নিতে পারবে না। তুমি বি অনে পড়ো, জি অনে পড়ো, ওইটা মানে জি অনে মেয়েরা পড়ে, ও যদি আইসে আমার কাছে বলে আমি মুখস্থ করবো, আমি পড়াবোই না, ও পড়া বাদে চলে যাই, আর সময়টা আরো নষ্ট হবে, গার্বেজ হবে। যোজনীর চার্ট কে মুখস্থ করছে? যারা হলো বোঝে নাই তারা। ইজিলি বোঝা যাইতেছে, কিছুদিন প্র্যাকটিস করলাম, আমি তোমার বুঝাই এটা কেন আমি মুখস্থ করবো, সেটা হলো তার ব্যাপার, যে টিচার পড়ায় ওই টিচারের ব্যাপার। এই যে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে, এটা হলো গ্রুপ 1-এর মূল, মনে রাখার না। আমরা 4 অধ্যায় তাহলে কি শিখলাম? ওর ইলেকট্রন বিন্যাস করলে একটা ইলেকট্রন থাকে, মনে আছে এগুলা? অবশ্যই মন নাই মনে হয়। আচ্ছা, যেমন লি, এদিকে তাকাও, লি না কে রুবি সাজাবে ফ্রান্সে, এটাই তো। এটা হলো 3, 11, 19, এটা কত 37, এটা কত 56, এটা কত 86। আচ্ছা, এটা ইলেকট্রন বিন্যাস করলাম 1s2, এই হলো 2s1, 1s2, 2s2, 2p6, এই হলো তোমার 3s1। এই দেখো s1 হয়েছে না? এখন তো অন্যদিকে তাকাইলে হবে না, তোমার জন্যই এটা করতেছে। তাহলে এইটা হলো আমরা যতটুকু জানি পড়ে আসছিলাম, এই যে পর্যায় 1, পর্যায় 2, পর্যায় 3, পর্যায় 4, পর্যায় 5, পর্যায় 6, পর্যায় 7। লিথিয়াম হলো 2 পর্যায়, এটা হলো তৃতীয় পর্যায়। এটা কত পর্যায়? পর্যায় কাকে বলে? সর্বশেষ শক্তি স্তরকে পর্যায় বলে। তার মানে বোঝা যাইতেছে পটাশিয়ামের হলো ইলেকট্রন বিন্যাস এইভাবে করতে থাকলে হবো 4s1 হবো। যদি করিও 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d তে তো ইলেকট্রন যাবে না, 4s1 হবো না? তাহলে এটা তুমি করবা, এটা হবে 5s1। এটা তুমি ইলেকট্রন বিন্যাস করলে 6s1। এটা তুমি ইলেকট্রন বিন্যাস করলে 7s1। আরে পাগলা, তার মানে এদের সবার যোজনী এক। কি এইভাবে মুখস্থ করবো? লিথিয়ামের 1, সোডিয়ামের 1, পটাশিয়ামের 1, রুবিডিয়ামের 1। ইনশাল্লাহ ক্লিয়ার কনসেপ্ট আসছে বাবু? আচ্ছা গেল। এখন আসো পরে গ্রুপ 2। এর কি করতেছে না, এটা হলো গ্রুপ 2। ওদের ইলেকট্রন বিন্যাস করলে 2টা করে ইলেকট্রন বের হয়।
ওদের সবার যোজনী 2। দেখেন লাগবে, প্রবলেম আছে কোনো? আসো, এই পর্যন্ত শেষ। একটু আগে যেটা শিখছি অধাতু, এটা হলো ব্রোন, এটার নামে দন্তের নথ, এটার যোজনী হলো 3। কার্বনের হলো 2 এবং 4। কেন 2 4? গত ক্লাসে আমরা কি শিখলাম? গত ক্লাসে আমরা শিখছি হলো যে অধাতু আসলে তার উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করতে হয়। তা আমি কার্বন 6 সুন্দর করে লিখলাম 1s2 2s2 2p, এখানে কত বলো তো? 4 4 না? মনোযোগ আছে কিনা সেটা ট্রাই করলাম, তাহলে গেল। কার্বনরে উত্তেজিত করলাম 6। কালকে যে এইখানে এসে ও বললো এই এত কষ্ট করে উত্তেজিত শিখবো কেন, তাহলে যেটা হলো 2px 2py 2pz। কার্বন এখানে 1 1। এই যে এই অবস্থায় ওর সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন 2টা, তাই তার যোজনী 2, তাই না? আচ্ছা, আর একবার করা যাবে। গুড। কেন করা যাবে? ফাঁকা আছে, ফাঁকা আছে এবং জোড়া আছে। তাহলে এখন এই যে 2, এই 2 আর 2 থাকবে না, 2 হবে 1, 2 হবে এখানে 1, এই 1 একটা এখানে আসবে। তো এখন ওর যোজনী কত? যোজনী হলো 4। তাইলে বলো, এখন এখানে একটা জিনিস আমরা দেখলাম যে কার্বনের সর্বনিম্ন যোজনী, সর্বনিম্ন নিম্ন যোজনী হলো 2 আর সর্বোচ্চ যোজনী হলো 4। তো আজকে আমরা যেটা দেখব সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী। সুপ্ত মানে যেটা ব্যবহার হয় না, ব্যবহার হয় না, লুকানো অবস্থায় থাকে, লুকানো অবস্থায় থাকে, লুকানো থাকে। ওই যে আমরা বলি না সুপ্ত প্রতিভা, আমরা তো বলি সুপ্ত প্রতিভা, সুপ্ত প্রতিভা মানে হচ্ছে লুকানো প্রতিভা। তাহলে কার্বনের 2টা যোজনী, কার্বন কিছু যোজনী মাঝে মধ্যে লুকিয়ে রাখবো, কিন্তু যার যোজনী একটা পরিবর্তন নাই সে কি কিছু লুকানোর চান্স আছে? কথা বল না কেন? আমার কাছে একটা 5 টাকার নোট দিছো আর একটা 10 টাকা, 5 টাকার কিছু খাইলাম, 10 টাকা পকেটে লুকিয়ে রাখলাম, তাহলে সুপ্ত টাকা কোনটা? ওই রকম যৌগের ক্ষেত্রেও আছে। এখানে লিখছে অনুগঠনকালে কোনো পরমাণুর সাথে অপর একটা পরমাণু যুক্ত হওয়ার সামর্থ্যকে যোজনী বলে। এটা এখন বুঝাবো। রাব্বানি দাঁড়াও, পকেট থেকে টাকা বের করো। আছে টাকা? আচ্ছা, খেয়াল করো। এখন এই যে এখানে এটার যোজনী, এখানে লেখা আছে 20, অর্থাৎ এই পেপারসটার যোজনী হলো 20 ধরো। আমি দাঁড়িয়ে থাকো, আমি ধরো দোকানদার, পেন অথবা কলম বিক্রি করি। এখন যোজনী, এটার যোজনী কত? 5। এটার যোজনী কত? এগুলা কয় টাকা করে? 5। আচ্ছা, এটা কত? 5। এটা কত? এখনো কি ওর যোজনী সমান হয়েছে? ওইটাই দাও, ওইটাই 5 টাকা মূল্যেরটা দেখাও। এই যে এবার 20 হইলো না, এবার ওর সাথে আমার বন্ডিং একটা রিয়াকশন ঘটবে, মানে কাস্টমার এন্ড সেলার রিলেশনশিপ তৈরি হবে। ও আমারে আইসা, ওরে আমি এটা দিলাম 20 টাকা দিল, ধরো আমার এই যে 20 টাকা দিল, আমি ওরে 5 টাকার একটা কলম দিলাম, ও যাইতেছে না। আমি ওর বললাম যান না কেন? বলছে দেখেন আপনি কিন্তু সাবধান, আপনি আমি দিলাম 20 যোজনী, আপনি আমার 5 যোজনীতে যাইতে বলেন, এটা কি পসিবল? তখন ওরা বললাম খুচরা নাই, আরো এই যে 3 আরো 15 দিয়ে দিলাম। এখন এই যে ধরো এক্সচেঞ্জ হলো না, এইখানে সেই কথা বলছে অনুগঠনকালে, মানে আমাদের কাস্টমার এন্ড সেলার রিলেশনশিপ গঠনকালে একটা পরমাণু অপর পরমাণুর সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে, যেমন একটু আগে 20-এর সাথে, এটা কি সামর্থ্য হওয়ার সামর্থ্য রাখে? মানে এক্সচেঞ্জ করার সামর্থ্য রাখে? যখন আমি 4টা করছিলাম তখন কি করছে? সামর্থ্য রাখছে না? ধরো কোনটা কার্ড দিয়ে দাও তো, এক্সচেঞ্জ করো। এই যে এগুলো আমার, 2টাই আমার, তাই না? আচ্ছা, ধরো এটা নাও। তাহলে এখন সেই হিসেবে বোঝা গেল যে কোন মৌল অপর মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য বলতে এখানে কি বুঝাইতেছে? যোজনীকে বুঝাইতেছে। কি বুঝাইতেছে? আমি তোমারে বলি, যেমন ধরো আরো সহজ করি, যেমন ধরো আমি এখানে কার্বন নিয়ে আসলাম আর এখানে হাইড্রোজেন নিয়ে আসলাম, এখন আনার সাথে সাথেই তো ওরা এক্সচেঞ্জ হতে পারবে না। এখন ওর যোজনী একটু আগে কত শিখছি? 2 না? আর কত শিখছি? 4। তো ধরো ওর নিচে 4 লিখলাম, ওর নিচে হলো 1। এখন এরা কি সাথে সাথে বন্ধন গঠন করবে? হওয়ার সামর্থ্য ওর মতো আরো কত, ওর
ওর সমান হইতে হলে ওইগুলো আরো কয়টা লাগবে? আরো 3টা লাগবে। অর্থাৎ এরকম ভাবে যদি আমরা 3টা লিখি 1 1 1, এখন যোগ করলে দেখো 4 হয়েছে। তাহলে এখানে বোঝা গেল এখানে H হলো 4টা, আর এই যে CH4, এই যে এইভাবে গঠন করলো। এই লাইনটার অর্থ আমরা পাইছি পাইছি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এটা তো আমরা এই সংজ্ঞা বুঝলাম, এই সংজ্ঞাটা বুঝলাম আমরা, কিন্তু আমরা মূলত তৃতীয় অধ্যায় থেকে কি রুল শিখছিলাম? যেমন সি আর এই যদি বন্ধন গঠন করে, অর যোজনী হইলো 4, অর যোজনী হলো 1। আমরা বলছিলাম অর যোজনী ওর ডান পাশে কত তলে, অর যোজনী ওর ডান পাশে কত তলে। ফলাফল সি অক্ষে সি, H4 অক্ষে H4। বুঝছি তো? বইয়ের এটা কিন্তু বইয়ের লাইন। আচ্ছা গেল। এখন কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে। আচ্ছা কার্বনের কি একাধিক যোজনী আছে? হ্যাঁ আছে, এই যে 2 এবং 4। আবার কোন মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। তাহলে বলো তো হাইড্রোজেনের যোজনী কয়টা? একটা না? অর যোজনী কি তাহলে পরিবর্তনশীল যোজনী বলবা না? আচ্ছা গেল। সাধারণত সব সময় হাইড্রোজেনের যোজনী 1 ধরা হয়, কারণ হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে অর ইলেকট্রন একটা 1s1। কোন মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন অথবা যতগুলো ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজনী বা যোজ্যতা। এটা বইয়ের একটা লাইন। এটা হলো আদিকালের সংজ্ঞা, যোজনীর পুরাতন কালের সংজ্ঞা। মানে আগেকার মানুষ এইভাবে বলতো যে কোনো একটা মৌলের সাথে যতগুলো হাইড্রোজেন যুক্ত হবো অথবা যতগুলো ক্লোরিন যুক্ত হতে পারবো সেটাই তার যোজনী। বুঝছো আমার কথা? যেমন ফর এক্সাম্পল কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হতে পারছে, তাই এখানে কার্বনের যোজনী 4 ধরছে। আবার কার্বনের সাথে 4টা ক্লোরিন যুক্ত হতে পারছে, তাই কার্বনের যোজনী 4 ধরছে। এটা পুরাতন মতবাদ। আবার দেখো কি বলছে, একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় সেই সংখ্যাকে দ্বিগুণ করলে সেটা তার যোজনী বা যোজ্যতা হয়। বই আছে এখানে, বই আনছো? বইয়ের লাইনগুলো একটু দাগিয়ে দেই, এখান থেকে এমসিকিউ আসে, এর জন্য এই লাইনগুলো আমরা নিয়েছি। হুম 85 পেজ বের করো। দেখো প্রথম প্যারার লাস্টের লাইন, অণু গঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলা হয়। দাগ দাও। তারপরে সাধারণত সবসময় হাইড্রোজেনের যোজনীকে 1 ধরা হয়, এটার মধ্যে দাগ দাও। তাই বলছে পরে নোট, কোন মৌলের একটি পরমাণুর সাথে যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিন যুক্ত হতে পারে সেটাই তার যোজ্যতা বা যোজনী, এটাও দাগ দাও, পুরাতন সংজ্ঞা। তারপরে নিচে একটি পরমাণুর সাথে 1 2 3 4 নাম্বার প্যারার প্রথম লাইন, একটি পরমাণুর সাথে যতগুলো অক্সিজেন যুক্ত হয়, একটি পরমাণুর সাথে যতগুলো অক্সিজেন যুক্ত হয় সেই সংখ্যাকে দ্বিগুণ করলে ওই পরমাণুর যোজনী বা যোজ্যতা পাওয়া যায়। মানে এইগুলা হচ্ছে পুরাতন মতবাদ, তো এটা মানে নৈর্ব্যক্তিকের জন্য আমরা এগুলা ইউজ করতে পারি। আচ্ছা দেখি, আচ্ছা যেমন ধরো ম্যাগনেসিয়াম লিখলাম। ম্যাগনেসিয়াম কোন গ্রুপের মৌল? গ্রুপ 2। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। তাহলে গ্রুপ 2 এর সবার যোজনী কত? 2। এইভাবে লজিকটা মনে রাখি, ম্যাগনেসিয়ামের যোজনী 2, অথবা ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে ম্যাগনেসিয়াম 12, সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকবে, তাই তার যোজনী 2। মুখস্থ কিন্তু আমরা করব না। তাহলে এর যোজনী 2। অক্সিজেনের যোজনী কত কেউ বলতে পারো? এটা 6 7 8 থেকে পড়ে আসতেছো। 2 কালকেও দেখানো হয়েছে, এই যে অক্সিজেন 8, এর ইলেকট্রন বিন্যাস করলে এই 1s2 2s2 2p4। তাহলে অক্সিজেনটা যদি উত্তেজিত করি তাহলে এখানে আমার যেটা আসতেছে শুধু এইটুকু নিয়ে কাজ করা লাগবে না, তাহলে আসতেছে হলো 1s2 2s2 2px 2py 2pz, এখানে 4টা, তাহলে 2 1 1। এর সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন 2টা, সুতরাং তার যোজনী 2। তাহলে এর যোজনী 2 2 2 কাটলে 1 1 থাকে, এই 1 এখানে, এই 1 এখানে, ফলাফল Mg অক্ষে Mg, অক্সিজেন অক্ষে অক্সিজেন। এটা হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। ওইখানে যে একটা লাইন লিখছে না, এই যে লাইনটা, এই যে এটা, একটি পরমাণুর সাথে যতগুলা অক্সিজেন যুক্ত হয়, ম্যাগনেসিয়ামের সাথে কতগুলো অক্সিজেন যুক্ত হয়েছে? একটা যুক্ত হয়েছে না বাবু?
তারে 2 দ্বারা গুণ করলে যা হয়, 2 দ্বারা গুণ করলে 2 হয়, তার মানে ম্যাগনেসিয়ামের যোজনী 2। মানে আজাইরা কথা, পুরাতন মতবাদ, কিন্তু তাই বলে তো এটা ফালিয়ে দেওয়া যাবে না, ইতিহাস জানতে হবে। কিন্তু আমরা ডিরেক্ট জানবো, মানে এইখানে যে কটা কথা নিলাম এগুলো হলো সব পুরাতন মতবাদ থেকে আসছে। কোথা থেকে? পুরাতন মতবাদ। তো আমরা এখন যেটা করব সেটা হইলো এই সুপ্ত যোজনী কি, এটা আমাদের জানা খুব জরুরি। তো সুপ্ত যোজনী নিয়ে এখন একটু কথা বলি। ওকে, দেখো এখানে আমাদের যে রুলটা দেওয়া হয়েছে, কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলা হয়। পার্থক্য মানে কি বলতো? বিয়োগ। তাহলে আমি ধরো এখানে একটা রুল লিখবো, এখানে লিখছে সর্বোচ্চ যোজনী, তাহলে আমি লিখলাম সর্বোচ্চ যোজনী সক্রিয় যোজনী মাইনাস সক্রিয় যোজনী, সক্রিয় যোজনী যেটা পাওয়া যাবে সেটার নাম হলো সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী। এখন দেখো কি মজার পড়া এটা। তো সর্বোচ্চ বের করার স্টাইল হলো সর্বোচ্চ যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে, তাহলে ওই যে স্যার ধরো মুখস্থ করাইছে 4 দেয়া উইদাউট লজিকে, ওটা কিন্তু কাজে আসবে না। আমরা যেমন সালফারের যোজনী, সালফারকে যদি করি, সালফারের তোমার ইলেকট্রন বিন্যাস করলে 2টা বিজোড় বের হয়, তারপর হলো 4টা বের হয়, তারপরে কয়টা বের হয়? 6টা। তাহলে সালফারের সর্বোচ্চ যোজনী কত? 6। তাহলে এখন বলছে সক্রিয় মানে কি? যেটা অ্যাক্টিভেট আছে, যেটা ব্যবহার করছে। আসো এই পাশে একটা যৌগ গঠন করি। আমি ধরো লিখলাম কার্বন আর অক্সিজেন, তার পাশে লিখলাম কার্বন আর অক্সিজেন। এখন কার্বনের যোজনী কত কত হয়? এইখানে আমি 2 রাখলাম তারপরে, আর এইখানে নিয়ে 4 রাখলাম। কিন্তু অক্সিজেনের যোজনী কি পরিবর্তনশীল না? একটাই। তাহলে অক্সিজেনের নিচে আমি 2 দিলাম, এই অক্সিজেনের নিচে 2 দিলাম। কাটাকাটি করলে এখানে 1 1 হয়, কাটাকাটি করলে এখানে কত হয়? 2 1 হয়। এখন যোজনী মালিহা বলো তো, এখানে কোন যোজনী কোন দিকে যাবে? কার্বনের 1 এখানে আসবে, এই দিকে যাবে, আর অর 1 এখানে আসবে। তাহলে 1 তো 1ই, তাই না? বলো তো আমি কি বলছি? লাস্ট স্পিচ কি ছিল আমার? না না, আমার স্পিচ কি ছিল লাস্ট? হ্যাঁ, তাহলে ধরো কার্বন অক্ষে কার্বন, অক্সিজেন অক্ষে অক্সিজেন, এটার নাম হলো কার্বন মনোঅক্সাইড। একটা অক্সিজেন যুক্ত থাকলে সেটার আমরা কি বলি? মনোঅক্সাইড যৌগ। তাহলে কার্বনের সাথে থাকলে কার্বন মনোঅক্সাইড, গরুর সাথে থাকলে গরু মনোঅক্সাইড, নাইট্রোজেনের সাথে থাকলে নাইট্রোজেন, এরকম যার সাথে থাকবে এটা ফর এক্সাম্পল। তাহলে এখন এই 2 নিয়ে ওই যে ওর পদতলে ছাড়লাম, এটা নিয়ে এখানে ছাড়লাম, ফলাফল সি অক্ষে সি, ও2 অক্ষে ও2। তাহলে 2 হলো ডাই, ওটা হলো কার্বন ডাই অক্সাইড। বুঝছো কি? এখন প্রশ্ন হলো পরীক্ষায় আসবে কার্বন ডাই অক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত? এখন এখানে কার্বন কত যোজনী অ্যাক্টিভেট করে রাখছে? 2 না, যোজনী হলে এই যে উপরে যেটা, এইটা যোজনী কাইটা আমি 2 ব্যবহার করছি, ওটা হলো যোজনীর সরল অনুপাত, ওটা যোজনীর কি? তাহলে যোজনী এখানে সর্বোচ্চ কত ব্যবহার করছে? তাহলে আমি এখানে লিখলাম সর্বোচ্চ যোজনী 4। সরি, কার্বনের সর্বোচ্চ যোজনী কত? এই যে লিখে রাখছে 4। আর অ্যাক্টিভেট করছে যেটা, যেটা ব্যবহার করছে 4। না না, ওনে তো অ্যাক্টিভেট করছে 4, এটা না, এটা যোজনী না, কিন্তু এটা ভাগ করার পরে এটা হলো সরল অনুপাত, কিন্তু যোজনী তো এইটা ছিল। কত ব্যবহার করছে এখানে? 4। সর্বোচ্চ 4 ব্যবহারও করছে, তাহলে 4 - 4 = 0। তাহলে কার্বন মনোঅক্সাইডের সুপ্ত যোজনী হলো 0। বুঝছো কি? এটার উদাহরণ দেই। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড। এটা যেমন আমি একজন মানুষ, আমাকে ফ্যামিলি থেকে 10,000 টাকা দিয়ে দিচ্ছে। তো আমি হলো আজকে 15 তারিখ, তো আমি হলো অলরেডি 5,000 টাকা খরচ করে ফেলছি। তার আমার সর্বোচ্চ টাকা কত? আমার অ্যাক্টিভেট মানি ধরো 5,000 কস্টিং হয়ে গেছে। তাহলে এই যে 5,000 টাকার সুপ্ত অবস্থায় আমার কাছে রয়ে গেছে। মাস শেষে 25 তারিখে 10,000 টাকার 10,000 টাকাই খরচ করে ফেলাইছি।
তাহলে এইবার আমার কাছে কোনো মানিই নাই, তার মানে আমার সুপ্ত মানি বা সুপ্ত টাকা হলো, বুঝতে পারছো এখন? আসো এখন এইখানে কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে, কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে তাহলে কত বলো? কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে কার্বনের ব্যবহৃত যোজনী এখানে কত ব্যবহার করছো? এই যে সক্রিয় মানে হলো ব্যবহৃত, সক্রিয় মানে কি, আর সর্বোচ্চ হয় কত? তাহলে লিখলাম 4, সক্রিয় হলো 2, তাহলে আমরা এখানে সুপ্ত, ওর কাছে 2 সুপ্ত অবস্থায় আছে। বুঝতে পারছি? কথা বল না কেন? আচ্ছা গুড। কি সামি আল সামি বুঝছো? আচ্ছা, এখনো কিন্তু বলবা না যে স্যার আমরা হলো মুখস্থ করতে চাই, যেহেতু আমাদের জিওনে পড়াচ্ছে, ইয়া জিওনে। যাই হোক, না আবার কইলা তুমি মুখস্থ তুমি করবা না, না না লজিক দেখাবা স্যার, আমি তো ওইভাবে এটা এইভাবে মনে রাখছি, গ্রুপ 1 এ সবগুলা ধাতু যোজনী 1, কারণ সর্বশেষ শক্তি স্তরে যোজনী একটা করে ইলেকট্রন থাকে। গ্রুপ 2 বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এভাবে বলবা, ক্যালসিয়াম, যে মনে হয় সেই করাই, সে যত টপার হোক আর যাই হোক, মুখস্থ তুমি করবা না, ব্রেন উর্বর করতে হবে। ঠিক আছে, আসো। না মুখের উপর না করবো, ওটা তো বেদবি হবে, তাকে সুন্দরভাবে বলবে স্যার আমি তো ওইভাবে মুখস্থ করে আমার পড়তে ভালো লাগে না, আমি হচ্ছে এক্সপ্লেনেশন সহ শিখছি, আমি এইভাবে লজিকটা মনে রাখি, সায়েন্স আসলে লজিকে চলে, তো আমি এইভাবে যদি বলি আপনি একটু নিয়েন, তাকে রিকোয়েস্ট করতে হবে, তার কারণ সেও একজন সম্মানিত ব্যক্তি। আচ্ছা এদিকে আসো। আচ্ছা দেখো, অ্যান্ড সালফার 16, আসো সালফার নিয়ে মজার ঘটনা আছে, 1s2 2s2 2p6, এই হলো 3s2 3p4 3d, এখানে 0, এটাই তো। তাহলে সর্বশেষ শক্তির স্তরে এখানে দেখলাম একটি ফাঁকা অরবিটাল রয়েছে, ফাঁকা অরবিটাল থাকার কারণে এটারে উত্তেজিত করা যাবে, কতবার করা যাবে সেটা আমরা জানি না, যেমন ওরা হলো উত্তেজিত ইলেকট্রনের বাসায় করে নাই শুধুমাত্র ওই মুখস্থ করার কারণে। আজকে অবশ্যই যাওয়ার সময় আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবা, আয় খাতা বের করো, হ্যাঁ বের করো, লেখো কোনটা কোনটা করবা, নাইট্রোজেন করবা, না 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 আমি আবার পড়া দেবো, নয়তো তুমি গুরুত্ব দিবা না। নাইট্রোজেন কার্বন, নাইট্রোজেন কার্বন অক্সিজেন ক্লোরিন, এই কয়টা, সিলিকন ফসফরাস সালফার। বাবু তুমি একটু লেখো তো প্লিজ, এই কটা লেখো। সালফারেরটা তুমি হচ্ছে 7 বার করবা, তোমার শাস্তি এটা। হেট খালি একই কথা বলো, এটা তো সবাই তুমি করবা, 7 বার না, ওটা বেশি হয়ে গেছে। হ্যাঁ মেয়েরাও তো করে না একদম। আর তুমি তো আসো নাই, না আসলে তো পড়া পারা যাবে না, কালকে প্রথম ক্লাস ছিল তো, গত ক্লাস। গত ক্লাসে আসলে কি হয়েছিল মানে, ওহো তুমি না বললা একদম, হ্যাঁ যে কয়বার করলে তুমি দেখবা যে তুমি ফিল করতেছো আমি আলহামদুলিল্লাহ ভালো পারি, ওই কয়বার করবা যাও। না 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 না, ওই সালফার আর ফসফরাসেরটা, এই সবাই লেখো, সালফার আর ফসফরাসের উত্তেজিত ইলেকট্রন বিন্যাস আমি 7 বার করবো, এটা বাংলাতে লেখো, তাও করবা সান, এটা আসলে ইম্পর্টেন্ট। আমি আগামী ক্লাসে সবার খাতায় দেখবো সালফার আর ফসফরাসের 7 বার ইলেকট্রন বিন্যাস আছে, যদি কারো খাতায় না থাকে তাহলে তার 200 টাকা নিয়ে জরিমানা আমি দাঁড়িয়ে থাকে, নয়তো টাই খুলে রেখে দেবো, নেক্সট ক্লাসে 200 টাকা দেবো। হ্যাঁ আর যারা 7 বার যে যতবার করবে না ততবারের জন্য 20 টাকা, বেশি করলে হ্যাঁ দেবো, যাও পিৎজা খাওয়াবো। হ্যাঁ এইখানকার পিৎজা, হ্যাঁ হ্যাঁ না না একটা করে স্লাইস, এটার পিৎজা অনেক ভালো মানের, তুমি কি জানো? আমি তোমাদের ইনশাল্লাহ একদিন ফ্রাইডে ক্লাস দিয়া সবাইকে পিৎজা খাওয়াবো, যাও। পিৎজার কথা মনে হয় দেখছো কি হলো, আচ্ছা দেখো, আচ্ছা না ভালোই আছে আসলে। আচ্ছা দেখো একটু এখন আসো, আমি আসলে যে প্রশ্নগুলো সলভ করব তার আগে আমি ভালো করে একটু আবার রিপিটেশন দেখে নিতেছি। এবার হলো ইয়া দাঁড়াও,
সিমি দাঁড়াও। ও তাসফিয়া, তুমি বলবা, আমি উত্তেজিত করব। হ্যাঁ, কি করব? ও এই যে স্টার দিলাম, 6 দিলাম। কোনটুকুনি এখনো কাজ করার দরকার নাই, মুখে এগুলো বলো আমাকে। তার আগে যা আছে এইটুকুনি এখনো কাজ নাই, তাই না? আচ্ছা, ওটুকু রাখলাম। হ্যাঁ, এখন কোনটা ভাঙবা? এখানে এস তো ভাঙার প্রয়োজন নাই, এটারে কয়টা ভাঙবা? তাহলে 3p(x), 3p(y), 3p(z), 3d এখানে 0ই রইল। তাহলে 4টা ইলেকট্রন কিভাবে ডিস্ট্রিবিউট করব? 2 1 1। গুড। বলো এখানে যোজনী কত? 2। থ্যাংক ইউ। এই সামি দাঁড়াও, দাঁড়াও, দাঁড়িয়ে এখানে দাঁড়ানো সবকিছুই আমরা প্র্যাকটিস করব, শুধু বইই পড়বো না। 2। আচ্ছা, এবার যেহেতু দেখি মানে তাসফিয়া বসো। আচ্ছা, একটা কথা বলি তোমাদের, স্কুল বা একটা ইনস্টিটিউট, এটা একটা একাডেমি। এটা কিন্তু এমন না ঘরের ভিতরে একটা টেবিলে বসে আমরা সবাই পড়তেছি। ধরো এটা একটা একাডেমি, যে কোনো একাডেমিতে থেকে আমরা শুধু সার্টিফিকেট মানে গেইন করার জন্য যাব না, সেখান থেকে আমরা সব ম্যানার শিখবো। তারপরে হচ্ছে আদব কায়দাই তো ম্যানার, ম্যানার শিখবো, পড়াশোনা করব। একটু এদিকে তাকাও, তুমি হচ্ছে এগুলো প্র্যাকটিস করে ভিতরে আনতে হবে। যেমন একজনে খুব ভালো স্টুডেন্ট, ওই স্কুলে যায় না, এরকম আমরা অনেক সময় দেখি না, যে ওই স্কুলে ভর্তি হয়ে রয়েছে, ওর নাকি স্কুলে না গেলে হয়। ও হলো একটা রোবোটিক মেন অথবা উমেন হবে। বিকজ অফ দ্যাট সে হলো কারোর সাথে মিশতেছে না, সে হলো ম্যানারলেস একটা পোলাপান হবো। এখানে যদি কেউ এরকম থাকো 100% মিলিয়ে দেখো, ও ভালো করে কথা বলাও শিখবে না। মানে ব্যাপারটা হচ্ছে একটা ভালো স্টুডেন্ট, বাট হলো ও হচ্ছে ম্যানারলেস। হোয়াই? কারণ হইলো স্যাম বসো, যেমন এখানে আছে, আমি ধরো আর একটা কোশ্চেন করছে, দাঁড়াইছে, ও তো এটা শিখতেছে না। মানে এইগুলো ভালোই এক্সপিরিয়েন্স আছে আমাদের। মানে একটা ইনস্টিটিউটের থেকে শুধু আমরা মানে নলেজ গেইন করি না, সেখান থেকে বাস্তব জীবনে চলতে চলতে যা যা লাগে সবই গেইন করা লাগে। সে টপার, কিন্তু সে হলো দেখবা, ধরো 5 বছর সে স্কুল করে নাই, তার একটা লোক সমাগমে ছেড়ে দিবে, সে চলতেই পারবে না, অ্যাবনর্মালিটি প্রকাশ পাবে, যে কার সাথে কি বলবে, কি ব্যাপার। ভালো একটা ফ্রেন্ড ওইখানে যে বানাইতে পারছে, কারোর সাথে বসতে পারবে না। আমার কথা কি ঠিক আছে? অনেক আমরা দেখি না ভালো স্টুডেন্ট, বাট ওইরকম ভাবে কারোর সাথে মিশতে পারতেছে না, কারণ একটাই, সে ম্যানারই শিখে নাই। এই জন্য এগুলা খুব গুরুত্বপূর্ণ। স্কুলের টিচারের সাথে কথা বললে দাঁড়িয়ে আদবের সহিত কথা বলবা, কারণ হলে এটা কখনো ভাবারই দরকার নাই। অনেকেই বলে যে বসেই কথা বলো, ইটস ওকে, হ্যাঁ ধরলাম, ওকে, প্রবলেম নাই, কিন্তু এটা স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত প্র্যাকটিস করবা। কারণ তুমি এটা করলে তোমার ভিতরে ওই জিনিসগুলো একাই সেট হবে। তুমি সারা জীবন বসে বসে কথা বলছো, হুট করে এক জায়গায় যে তুমি তার কথা বলবো, এমন হবে। বাসায় তোমার ফুপা গেছে, তুমি বসেই রয়েছো, কিন্তু কিন্তু আমার ফুপা যদি ধরো বাসায় আসছে, আমি তো বসে থাকতেই পারবো না, সালাম দিয়া ফুপা কেমন আছেন বা ব্যাপার। আর আমি তো কিছু শিখেই নাই, স্কুলে যাই না, ফুপা আসছে, আমি বসে রয়েছি, কি এর সালাম? আইসে আইসে, আমি পড়তেছি, মানে আমি ভালো স্টুডেন্ট, আমি পড়তেছি, ফুপা আসছে না, মানে আমি পড়তেছি। এই যে দেখো, আমি কিন্তু ম্যানারলেস, তাই না? তোমার খালা আসছে, দূর খালা মাল্লা আমার সামনে পড়া, মানে আমরা বলি সে হলো প্রচুর পড়াশোনা করে, কিন্তু সে আসলে কোনো ম্যানারই শেখে নাই। এই জন্য বিষয়গুলো তোমরা প্র্যাকটিস করবা যেখানেই যাও। আমার কথা একটাই, বড় হইলে অবশ্যই সেখানে যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক তার সাথে কথাবার্তা, আচার আচরণ দেখাবে। হ্যাঁ, ভালো একজন মানুষ হওয়ার প্র্যাকটিস করা লাগবে। এখন বলো দেখি, বলো এখানে কোনটা ভাঙবা, কোন অরবিটাল? ডি। ডি কয় কয় অংশে ভাগ হয়? কালকে একটু অগোছালো ক্লাস ছিল, আমি আসলে ওইভাবে গুছিয়ে রাখছিলাম না, তো এটা হলো এস অরবিটাল, তাই না? তারপরে এটা হচ্ছে তোমার পি অরবিটাল। পি অরবিটালে যে আমরা দেখছিলাম হলো একটা লুপ, দুইটা, তিনটা লুপ আলাদা আলাদা হয়ে যায়, যে এখানে দেওয়া আছে। তারপরে এইটা হচ্ছিল ডি অরবিটাল। আমাকে যেমন হলো সান একটু টাচ দিছিল, স্যার এফ অরবিটাল ই হয় নাকি, তাই না? এটা কয়টা হয়? 5টা। এফ অরবিটালে টোটাল ইলেকট্রন থাকে হলো 14টা, তাহলে প্রতিটা ভাঙা অরবিটালে 2টা করে যায়, 14 রে 2 দিয়ে ভাগ দাও, 7। তাহলে এফ অরবিটাল ভাঙে হলো 7 ভাবে, বুঝছো? ওটার কয়টা করে লুপ? ওটা হলো 4টা করে লুপ। ওরা আরো মানে অনেক, মানে ধরো কমপ্লেক্স স্ট্রাকচার, মোটামুটি এটার সাথে অনেক। তো এখন ওটা আমরা শিখবো না, কারণ ওটা ইন্টারমিডিয়েটেও নাই, ওটা হলো পিএইচডি লেভেলের পড়াশোনা।
তো আমরা এইটুকু ধারণা রাখছি যে তাহলে ডি অরবিটাল মোটামুটি কয় অংশে বিভাজিত হচ্ছে? 5 অংশে। আচ্ছা দেখি ও কি বলে এখন। তাহলে ডি রে যদি আমি ভেঙে রাখি, এটারে ভাঙলে আমরা পাবো ডি এক্স ওয়াই, 3D YZ, 3D ZX, 3D x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 3D Z স্কোয়ার। এটাই তো ছিল নাকি? এখন বলো সামি কোনটা থেকে ইলেকট্রন নিবা? এটা থেকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ গুড। তাহলে ভুল হয়েছে কি হয় নাই? প্র্যাকটিস করে নাই, শুধুমাত্র উইদাউট প্র্যাকটিসিং। আমি জানি একজনে বলবে আমি খুব পারি, কিন্তু বাসা এগুলো হলো প্র্যাকটিসের বিষয়। ভিতরে ভিতরে যাওয়ার কি ফিল করতেছে এখন, তাহলে এইখান থেকে ইলেকট্রন এই যে এই জায়গায় আসবে, এই জায়গায় অন হবো। সিট ডাউন, তোমার লেগিংস আমি বের করে দিছি, প্লিজ সিটেড। এখনো বসতে পারবে না, মাথা আকাশ ঘুরতেছে, ও কোথায় আছে এরকম। তাহলে দেখো এখানে আমরা লিখলাম 3p(x), এই জায়গায় 1, এই জায়গায় আসবো 3p(y1), এই জায়গায় আসবো 3p(z1), আর সামনে যা আছে তাই না? কথা বলো না কেন? আচ্ছা, ওই যে গল্প করতেছে, ওরা গল্প করেই মনে হয় বেশি মজা পায় পড়ার চাইতে। আচ্ছা দেখো এখন আমি এইটুকু যা আছে এইটুকু নিয়ে আসি। এই যে জায়গায় বসলাম, কারণ এইটুকু তো আর চেঞ্জ নাই। এই ধাপে চেঞ্জ আছে কি? কথা বলো। এটা কত নাম্বার স্টেট? এটা হলো তৃতীয়টা, তাই না? তাই এই যে স্টার একটা বাইরে গেল। তো এটা নিয়ে কালকে আমাকে একটু সাফাত কোশ্চেন করছিল। ওই যে আমি বলছিলাম স্টার চিহ্ন দেবো কি দেবো না, আমার সবই মনে থাকে। যেমন ও বললো যে না দিলে কি স্যার, না দিলে কি সমস্যা আছে? তো আমি একটু এক্সাইটেড মোশনে বললাম যে তুমি এটা কিসের জন্য বললা। তো আসলে না দিলে সমস্যা নাই, দিবা, দিলে সুন্দর হবে। হ্যাঁ, আজকে ভালো করে উত্তর দিলাম। তাহলে এই যে হলো তোমার শক্তি স্তর, বাকিগুলোর মধ্যে তাহলে 0 0 আছে। এখন তোমরা যারা খাতায় লেখো, অনেক জনের খাতায় আমি দেখবো যে এনে 0 দেওয়া হয়েছে। 0 কি আসলে এইখানকার না এইখানকার? যেমন অনেকের খাতায় আমি চেক দিলে বেরোবো এরকম আসবো 3p(x), এই যে এই জায়গায় 0 আছে, এখানে 3p(x)টা নিচে এই জায়গায় 0। আমি যদি বলো স্যার আপনি কলম দিয়ে লেখেন, আমি আরো ছোট করে লিখলেও আমার x নিচে থাকবো, এই জায়গায় থাকবো। ওটা জাস্ট লেখার সময় অনেকের অনেক রকম হয়ে যায়, মাথায় রাখতে হলে জিনিসটা জানি না হয়। আচ্ছা তাহলে এইগুলো হচ্ছে তোমার হলো 0, এটা তোমার 0। এখন বলো যোজনী কত? আমি এখানে লিখলাম যোজনী, যোজনী হচ্ছে এখানে 4। আচ্ছা এইবার দাঁড়াবে হলো দেখি সাফাত। এবার বলো কোনটার মধ্যে থেকে কোনটা ইলেকট্রন যাইব? রাফির, হ্যাঁ কোনটা আমার বলো, কোন এস? এস তো অনেকগুলো আছে। হ্যাঁ এইখান থেকে কোনটায় যাব, পিছনে দিব না সামনে? এই যে এখানে যাবে, তাই না? আচ্ছা বসো সাফাত। তাহলে স্টার মার্ক না, এটা তো এখন এমনি আলোচনায় তোমার ব্রেনে ঢুকে গেছে। 16 ইজ ইকুয়াল টু, এখানে যা আছে তাই, 1s2 2s2 2p6, এই হলো 3s1, আর এই যে 3d(yz1), আর এখানে আসতেছে 3p(x1), 3p(y1), 3p(z1), 3d(xy1). এবার বিজোড় ইলেকট্রন কতগুলো হয়েছে? বিজোড় ইলেকট্রন হয়েছে 6টা। দ্যাটস ওয়াই তার যোজনী হলো, যোজনী 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 হলো 6। কোনো প্রবলেম আছে? তাহলে সালফার প্রশ্ন আসবে, সালফার কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে? 4 মার্কের জন্য আসবে। তখন এই পুরা ঘটনা করে লাস্টে যা বলতে হবে, আমরা জানি যে মৌলের সর্বশেষ শক্তি স্তরে ফাঁকা অরবিটাল এবং জোড়া ইলেকট্রন থাকে, সে উত্তেজিত অবস্থায় ভিন্ন ভিন্ন যোজনী প্রদর্শন করে। এটা একটা আমরা জানি দিয়ে লিখলাম। লেখার পরে বলবা প্রথম উত্তেজিত অবস্থা হতে দেখা যায় সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন রয়েছে 2টি, তাই তার যোজনী 2। দাঁড়ি আবার, হ্যাঁ একটু বলি, আবার দেখা যাচ্ছে যে জোড়া ইলেকট্রনও রয়েছে, ফাঁকা অরবিটালও রয়েছে, তাই সে আরো একবার উত্তেজিত হয়। তাহলে দ্বিতীয় উত্তেজিত অবস্থা হতে দেখা যায় তার সর্বশেষ শক্তি স্তরে 4টা বিজোড় ইলেকট্রন রয়েছে, এজন্য এই অবস্থায় সে 4 যোজনী প্রদর্শন করে।
এই অবস্থায় তার সর্বশেষ শক্তি স্তরে আরো একটা জোড়া ইলেকট্রন রয়েছে এবং একাধিক ফাঁকা অরবিটাল রয়েছে, তাই সে আরো একবার উত্তেজিত হয়, যেটা হলো তৃতীয় উত্তেজিত অবস্থা। তৃতীয় উত্তেজিত অবস্থা হতে দেখা যাচ্ছে তার সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন 1 2 3 4 5 6, তাই এই অবস্থায় সে যোজনী 6 প্রদর্শন করে। এখন এসে কি বলতে হবে জানো? এখন বলতে হবে সর্বশেষ শক্তি স্তরে আরো ফাঁকা অরবিটাল থাকলেও জোড়া ইলেকট্রন নাই, তাই এটি আর উত্তেজিত হতে পারে না, এর জন্য এই পর্যন্তই তার যোজনী। বা প্রশ্ন যদি হয় যে যোজনী 6 এর বেশি হয় না কেন, ব্যাখ্যা করো, তখন লাস্টে যা বলতে হবে আর উত্তেজিত হওয়ার পসিবিলিটি নাই। খাতার মধ্যে আবার ওটা লেখা যাবে না যে পসিবিলিটি নেই। আচ্ছা, তাহলে সালফারের কাহিনী আসো। এখন আসো সালফার নিয়ে যদি আমরা ঘটনা গড়াই, না সালফার পুরোটাই সিলিকন। হ্যাঁ কি বললা? এখন আমি ধরো এরকম একটা কাজ করি, সেটা হইলো এটা তো যাচ্ছে না, কারণ কি লক করে রাখা হয়েছে। আচ্ছা দেখছো কাহিনী। এখন কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস হবো, আমি কিন্তু কোশ্চেন করবো সবাই রে। সালফার এই জায়গায় আসছে, আইসা 2 হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সালফার এই জায়গায় আছে 4 হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। সালফার এই জায়গায় আছে 6 হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। তো রাস্তা দিয়ে অক্সিজেন যাইতেছে। কে যাইতেছে? অক্সিজেন ওর নানির বাড়ি যাচ্ছে। এই জায়গায় এসে দাঁড়াইলো, এই জায়গায় একটা অক্সিজেন দাঁড়াইলো, এই জায়গায় দাঁড়াইলো। তো অক্সিজেনের গায়ে যেন কত লেখা থাকে? এখানে সে 2 দেখাবে, এখানে কত দেখাবে? 4 দেখাবে, কারণ ও তো পরিবর্তনশীল যোজনী দেখায় না, তাই এখানে 2। এখানেও সে 2 দেখাবে, কিন্তু সালফার পরিবর্তনশীল দেখায় কারণ ওর সামর্থ্য, ধনী লোক। কথার কথায় মনে করো ও হলো বড় লোক, একদিন লাল ড্রেস পরে আসে, একদিন নীল ড্রেস পরে আসে, একদিন সাদা ড্রেস, আইসা মোড়ে দাঁড়িয়ে দেখে অক্সিজেন যাচ্ছে নাকি, মানে বন্ড গঠনের জন্য আশা প্রদর্শন করে। কিন্তু অক্সিজেন মনে করো এখানে গরিব, ও অলওয়েজ খালি 1 2 নিয়ে দাঁড়িয়ে থাকে। একটা জাস্ট উদাহরণ। এখন কাটাকাটি করলে এখানে 1 1 থাকে না, এইখানে 1, এই জায়গায় 1 ইজ ইকুয়াল টু SO2। কোনো প্রবলেম আছে? এইখানে কাটলে থাকে 2, এই জায়গায় থাকে 1, এইখানে 1, এই জায়গায় 2, তাহলে আমাদের ফলাফল আসতেছে SO2। এখানে 3, এই জায়গায় 1, তাহলে এই জায়গায় আসলে 3, এই জায়গায় আসলে 1, এই যে SO3। কি কথা বলো না কেন? এখন যখন যোজনী এই ভিন্ন ভিন্নতার কারণে তোমার হলো এদের নামের একটা চেঞ্জ আসবে। সালফ যেমন এই যে এখানে সেটা আমরা লিখে রাখছি, এই যে এই জায়গায় এইখানে লেখা আছে, এটা তো দরকারই নাই, উদাহরণ দিলেন এখন রয়েছে। এই জায়গায় লেখা আছে মোনো মানে হলো 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে 4, পেন্টা 5, হেক্সা। এগুলো হলো গ্রিক ওয়ার্ড। কি ওয়ার্ড? গ্রিক ওয়ার্ড। তাহলে এই বিষয়টা মাথায় রাখো, ওইখানে যে আমি যেগুলা বানাইলাম সেগুলোর মধ্যে এগুলা ইউজ করব। এই যে এটা বোর্ডে তাকাও, তাহলে এটা হলো সালফার, সালফার মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। তাহলে এখানে লিখলাম সক্রিয় যোজনী, সক্রিয় যোজনী কার? এস এর সক্রিয় যোজনী। এখানেও বের করব এস এর সক্রিয় যোজনী। বলো এইখানে কত, এই জায়গায় কত, এখানে কত, এখানে কত। সক্রিয় যোজনী বলতে আমরা কি বুঝি? সক্রিয় যোজনী বলতে আমরা কি বুঝি বলো? যেটা ব্যবহৃত হয়েছে, যেটা অ্যাক্টিভেট আছে। যেমন আমার একটা সিম অ্যাক্টিভেট আছে মানে সক্রিয় আছে, ডিঅ্যাক্টিভেট মানে যেটা ব্যবহৃত হয় না। এখানে 1 ব্যবহৃত হচ্ছে নাকি নিচের এই সংখ্যাগুলো? না, সংখ্যা হলে যে এইগুলা, তাহলে এখানে সক্রিয় যোজনী 2। এখানে কত, এখানে কত? কোনো প্রবলেম আছে? কথা বল না কেন? সালফার এর সর্বোচ্চ যোজনী ইজ ইকুয়াল টু 6। এইখানে সালফারের সর্বোচ্চ যোজনী হলো 6, ওইখানে কত বলো তো? ওইখানেও 6, মানে ও আকাশে যাক, বাতাসে যাক, পাতালে যাক, যোজনী সর্বোচ্চ 6 হয়। কারণ ওই যে একটু আগে কয়ে আইলাম যে 6 হওয়ার পরে তারপরে আর তার উত্তেজিত করা যায় না, যায় কি?
তার মানে সে অলওয়েজ সর্বোচ্চ মান সবসময় অলওয়েজ একটাই থাকবে। কয়টা থাকবে? সর্বোচ্চ মান, এই তো লাস্ট মান। তাহলে এবার লিখলাম হলো সালফার এর সুপ্ত যোজনী। তাহলে সুপ্ত যোজনী যেন কিভাবে বের করছিলাম? কিভাবে বের করলাম বলো? সর্বোচ্চ মাইনাস সক্রিয়। একটু আগে যে সূত্র দেখাইলাম না, এই যে আগের স্লাইডে যদি আমরা যাই, এই যে এই জায়গায়, এই যে, তাহলে সেই হিসেবে বিয়োগ করো। এখানে যদি বিয়োগ করি তাহলে কত হয় তোমার? তাহলে আমরা এখানে দেখতেছি 6 - 2 = 4। আচ্ছা, গুড। তাহলে এখন এটা এখানে নিলাম, এটা এই জায়গায় নিলাম। তাহলে এখানে কত সর্বোচ্চ থেকে কত বিয়োগ হবো? এই জায়গায় 4, এই যেটা বিয়োগ হবো। এখানে কত বিয়োগ হবো? 6 বিয়োগ হবো। তাহলে এখানে সুপ্ত যোজনী 0, এখানে কত? 2। কারো কোনো প্রবলেম আছে? বাসায় যেটা ভালো করে করবা। আসো একটা প্রশ্ন দেখি, প্রশ্ন দেখে ছুটি। আগামী ক্লাসে যদি কেউ উত্তর দিতে একটু সমস্যা থাকে। আচ্ছা দেখো, এই প্রশ্নে কি বলতেছে দেখো তো। কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী কত? এটা ঢাকা বোর্ড 2020 সালে আসছে, বোর্ড প্রশ্ন। তাহলে কত হবে? এটা দেখে অ্যান্সার করো না, হ্যাঁ 0 হবো। এখন কার্বন ডাইঅক্সাইডে কেউ যদি এইটা দেখে তার যোজনী কল্পনা করে তাহলে তার ভুল হবো না? কারণ কার্বনের যোজনী এই যেভাবে খাতায় লেখা প্র্যাকটিস করলো, 2 আর 4 লিখবা। এই বয়স এদিকে। তাহলে কার্বনের সাথে এরকম 2 লিখলা, আবার কার্বনের সাথে 2 লিখলা, পাশাপাশি কার্বনের সাথে 2 লিখলা, অক্সিজেনের 2 লিখলা। 1 1 এখানে বসাইলে এখানে থাকে 1, এইখানে থাকে 1। এখানে কি এইটা নাকি এখানে 4? কাটাকাটি করলে এনে থাকে 2, এখানে 2, এই জায়গায় থাকে 1। পরীক্ষায় কোনটা আসছে? এইটা আসছে না এটা আসছে? মানে প্রশ্নে কোনটা? পরেরটা। হ্যাঁ, তাহলে তখন কত ব্যবহার হয়েছে? 4। তাহলে সর্বোচ্চ যোজনী 4, ব্যবহার হয়েছে 4, বিয়োগ করলে হয় 0, অ্যান্সার হলো ক। বুঝছো তো? পরের প্রশ্ন, বরিশাল বোর্ড 2024, H2SO4 যৌগ SA এর সুপ্ত যোজনী কত? হ্যাঁ আচ্ছা, H2SO4 SO3 এই যৌগে সালফারের সর্বোচ্চ ইউজ হয়েছে 6, আর সালফারের সর্বোচ্চ যোজনী হলো 6। 6 থেকে 6 বিয়োগ করলে 0 হয়, অ্যান্সার 0। হ্যাঁ, ও আমার ভুল হয়েছে, না এনে ব্যবহার হয়েছে হলো তোমার হলো 4, সর্বোচ্চ যোজনী 4। 1 মিনিট। H2SO4 এই যৌগে সালফারের সর্বোচ্চ যোজনী ইউজ হয়েছে 6, তাহলে এখানে ব্যবহৃত হয়েছে 6, সর্বোচ্চ 6, তাহলে এখানে 0। তাহলে যদি H2SO4 এর কথা বলি তাহলে সুপ্ত যোজনী 0, কিন্তু H2SO3 এর কথা বললে 2, এখানে 4 ব্যবহার হয়েছে। আচ্ছা, এখন কেমনে ব্যবহার হয়েছে এই টপিকটা, এখানে দেখো একটা জিনিস আছে না, SO3, এইটা পড়তে হবে। এই যে এইটুকু, এই জিনিসটা আজকে পড়াইতে চাইছিলাম, কিন্তু এই যে এই যৌগমূলক, এটা হলো এই যে এইখান থেকে আসবে আর কি, যৌগমূলক এগুলা পড়তে হবে। এই যে এখানে লেখা আছে তোমার, এই যে কাঁচা থাসা পাইসা ক্রোডাইসি, এই যে সাথে সালফেট SO4, এগুলা আজকে পড়ানোর কথা ছিল। আর এটা হলো SO3 2-, এগুলো আগামী ক্লাসে পড়ে তারপরে বুঝাবো নি, ওই প্রশ্নটা আগে এসে গেছে। পাশা পাইসা, এইভাবে ওটা আমরা শিখবো।